18 শতকের শেষ দিকে বিখ্যাত জার্মান চিকিৎসক স্যার স্যামুয়েল হ্যানিম্যান ম্যালেরিয়ার ঔষধ নিয়ে গবেষণা করছিলেন। আর এই গবেষণা করার সময় তিনি সিনকোনা উদ্ভিদের রস নিজের শরীরে প্রয়োগ করলেন এবং আশ্চর্য হয়ে দেখলেন তার শরীরেও ম্যালেরিয়া রোগের ন্যায় উপসর্গ দেখা দিয়েছে। আর এর কারণ অনুসন্ধানের সময় তিনি হোমিওপ্যাথির প্রথম এবং প্রধান নীতি লাইক কিওরস লাইক আবিষ্কারের মধ্য দিয়ে এক নতুন চিকিৎসা পদ্ধতি প্রবর্তন করলেন, যা আমাদের কাছে হোমিওপ্যাথি নামে অতি সুপরিচিত। আর আমাদের আজকের হোমিওপ্যাথি চিকিৎসার প্রিন্সিপাল চারটি হল লাইক কিওরস লাইক, মিনিমাম পোটেনশিয়ালাইজড ডোজ, দ্য সিঙ্গেল রেমেডি এবং ট্রু ডিজিজ। তো প্রথমে আসি লাইক কিওরস লাইক। এই নীতির মূল কথা হলো রোগ সৃষ্টি হয় বিভিন্ন অণুজীব, পরজীবী, মিথজীবী, রাসায়নিক পদার্থ ইত্যাদির মাধ্যমে। আবার এরাই সেই রোগ নিরাময়ের ক্ষমতা রাখে, বা আপনি এটাও বলতে পারেন যে রোগের কারণই রোগ সারানোর ক্ষমতা রাখে। সোজা বাংলায় কাটা দিয়ে কাটা তোলা। এখন সমস্যা হচ্ছে আধুনিক বিজ্ঞান আবার এটাকে খুব একটা স্বীকৃতি দেয় না। তবে স্বীকৃতি না দিলে কি হবে? আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রধান একটা হাতিয়ার ভ্যাকসিন এই একই নীতি মেনে চলে। দেখুন, ভ্যাকসিন হলো একটা জৈবিক প্রস্তুতি বা বায়োলজিক্যাল প্রিপারেশন, যা নির্দিষ্ট সংক্রামক রোগের বিরুদ্ধে সক্রিয় অর্জিত অনাক্রমতা সরবরাহ করে। ভ্যাকসিনে রোগ সৃষ্টির জন্য দায়ী জীবাণু বা তার টক্সিন অংশ বা তার পৃষ্ঠতলে দুর্বল প্রোটিন বা মৃত ফর্ম খুবই অল্প পরিমাণে থাকে, যা দেহে রোগ সৃষ্টি করতে না পারলেও দেহের ইমিউনিটিকে প্রশিক্ষণ দিয়ে ভবিষ্যতে সেই জীবাণুর বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত করে। তাহলে যে জীবাণু রোগ সৃষ্টি করে সেই জীবাণুরই অতি স্বল্প পরিমাণ দেহে পুশ করলে তা রোগ প্রতিরোধ করে, যা আমাদের এলোপ্যাথি চিকিৎসায় ব্যবহার করা হয়, যা কিন্তু মূলত লাইক কিওরস লাইক নীতির বাস্তবতা। যদিও অ্যালোপ্যাথিক ভ্যাকসিন যে নিয়মে প্রয়োগ করা হয় তার বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়ায় পরবর্তীতে ভয়ঙ্কর জটিল জটিল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং বহু ক্ষেত্রে সেগুলো থেকে অনাক্রমতা পাওয়া বেশ দুঃসাধ্যও বটে। এরপর আসি মিনিমাম পোটেনশিয়ালাইজড ডোজ। আর এটাই সবথেকে বিতর্কিত নীতি। এই নীতি বলছে সক্রিয় ঔষধের ঘনত্ব যত কম হবে তার কার্যকারিতা তত বেশি হবে। আর এই জন্য মূল রেমেডিকে জল বা অ্যালকোহল দ্বারা পর্যায়ক্রমে ক্রমাগত লঘু করা হয় এবং প্রতিবার লঘু করার সময় তীর্যকভাবে ঝাঁকানো হয়, যাতে রেমেডির শক্তি বৃদ্ধি হয়। আর এই নীতিতেই যত সমস্যা। এই পর্যায়ক্রমিক লঘুকরণে মূল সক্রিয় রেমেডির কোনো একক মলিকুল অংশও অবশিষ্ট থাকে না, যা রোগীর চিকিৎসা করবে। কিন্তু কথা হলো, বিজ্ঞান এই যুক্তি দেখালেও এর পেছনে প্রকৃত কারণ নির্ণয় করতে ব্যর্থ হচ্ছিল। কারণ হোমিওপ্যাথির নির্দিষ্ট নিয়ম নীতি অনুসরণ করে ওই ঔষধ প্রয়োগ করলে দিব্যি রোগ সেরে যাচ্ছে, এই রহস্য উদ্ঘাটনের মতো সক্ষমতা এখনও কিন্তু বিজ্ঞানের পুরোপুরি হয়ে ওঠেনি। এখন ন্যানো টেকনোলজির মাধ্যমে অনেকে দাবি করছেন যে এটাকে প্রমাণ করা সম্ভব। এখন এই চিরন্তন সত্য যখন উদ্ঘাটন করা সম্ভব হবে, তখন মনে হয় এই নীতি নিয়ে আর হোমিওপ্যাথিকে আক্রমণ করা সম্ভব নয়। এরপর আসি সিঙ্গেল রেমেডি। হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিতে সিঙ্গেল রেমেডি ব্যবহার করা হয়, অর্থাৎ একই সাথে একাধিক রোগের চিকিৎসা করা হয় না। একটি রোগের চিকিৎসা সুসম্পন্ন হওয়ার পর অন্যটির চিকিৎসা করা হয়। এবং সর্বশেষ যে প্রিন্সিপালটি রয়েছে তা হলো ট্রু ডিজিজ। এক্ষেত্রে রোগ একটি থাকলেও শরীরের একাধিক অঙ্গে বিভিন্ন লক্ষণ ও উপসর্গ থাকতে পারে, যেগুলোকে আলাদা আলাদাভাবে রোগের নামকরণ করে ব্যবসা করা হয়ে থাকে অ্যালোপ্যাথিতে। কিন্তু হোমিওপ্যাথিতে সেগুলোকে রোগ মনে করা হয় না, বরং এগুলোকে রেজাল্ট অফ ডিজিজ হিসেবে গণ্য করা হয়। এখানে মূলত বলা হয় হোমিওপ্যাথিক নিয়মে রোগীর ডিএনএতে বিদ্যমান প্রিডোমিনেন্ট ট্রু ডিজিজকে
রেসিসিভ বা নিস্তেজ করা হয়ে থাকে, যার ফলে শরীরের যাবতীয় জটিল উপসর্গ বা রোগ স্থায়ীভাবে দূর হয়। প্রসঙ্গত একটা কথা বলে রাখি, আধুনিক বিজ্ঞান এখনও অবধি হোমিওপ্যাথি চিকিৎসার পুরোপুরি পোস্টমর্টম করতে পারেননি। হোমিওপ্যাথিক রেমেডি কিভাবে দেহে শোষিত হয়, তা কিভাবে কাজ করে, তা কিভাবে অনাক্রম্যতা বা আরোগ্য সৃষ্টি করতে পারে, তার কোনো কিছুই বের করতে পারেননি এবং হোমিওপ্যাথরাও সে বিষয়ে নিশ্চিত হতে পারেননি। কিন্তু এটা কাজ করছে, যেটা হোমিওপ্যাথদের কিন্তু একটা ব্যর্থতা। তাই বিভিন্ন বৈজ্ঞানিক সংস্থাগুলো এই ব্যর্থতাকে কাজে লাগিয়ে এটাকে প্লেসবো এফেক্ট বলেও চালিয়ে দিচ্ছেন। কিন্তু এটাও তো ভাবতে হবে, বর্তমান বিশ্বে হোমিওপ্যাথি হলো মেডিসিনের সর্বোচ্চ শাখা, আর হোমিও চিকিৎসকরাই হলো এই অনুন্নত বিশ্বের সবচেয়ে বড় মেডিসিন এক্সপার্ট, যারা সার্জারি বহির্ভূতভাবে প্রায় 60% রোগের চিকিৎসা এককভাবে কভার করে দিয়ে থাকছে। এবং বিভিন্ন পশু পাখির ক্ষেত্রেও দেখা যাচ্ছে কি হোমিওপ্যাথি কিন্তু যথেষ্ট কার্যকরী। তাহলে এটাকে প্লেসবো এফেক্ট বলে দাগিয়ে দেওয়াটা ঠিক নয়। আমি এর পরের পর্বে হোমিওপ্যাথি নিয়ে একটা তুলনামূলক আলোচনা করব। আমি আশা রাখি আপনাদের এই আলোচনা গ্রহণযোগ্য হবে।